আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো এই পরীক্ষার সময় যত কাছে আসে, বাংলা নিয়ে হচ্ছে আমাদের টেনশন তত বাড়ে, তাই না? তো বাংলার টেনশনের আরেকটা রিজন হচ্ছে আমাদের নাটক এবং উপন্যাসগুলো। তো বহিপীর যে নাটকটা আমাদের রয়েছে, তো এই নাটকটা নিয়ে হচ্ছে তোমাদের অনেকের অনেক প্রবলেম। কারণ কি ভাই, এটা অনেক বড়, এটা রিডিং পড়ে শেষ করা যায় না। তো সেই জায়গাতে আমাদের সলিউশনটা কি হইতে পারে? সলিউশনটা হচ্ছে যে আজকের ক্লাসে আমরা খুব শর্টকাটে এই যে নাটকটা, এই নাটকটার ব্যাপারে হচ্ছে জানবো, ঠিক আছে? তো এই যে বহিপীর, এই বহিপীর নাটকটি লিখেছেন কে তার আগে যাওয়ার আগে তোমরা সবাই হচ্ছে মোটামুটি আমার পরিচয় জানো, আমি তোমাদের তানভীর ভাইয়া। তো বহিপীর এই নাটকটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, ঠিক আছে? ওয়ালি উল্লাহ। তো সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি এই নাটকটা লিখেছেন কেন? আসলে আমাদের যেই মনে করো কিছু কুসংস্কার আছে, এই কুসংস্কারগুলোর বিরুদ্ধে তার একটা মেসেজ ছিল এটা। যেমন কাহিনীটা কি? কাহিনীটা যদি হচ্ছে আমরা একটু শর্টকাটে বলি, তাহলে গল্পের যে মেইন ক্যারেক্টার, ঠিক আছে, দুইজন মেইন ক্যারেক্টারের ব্যাপারে হচ্ছে আমরা জানবো। একজন হচ্ছে তাহেরা, যে হচ্ছে একটি কম বয়স্ক মেয়ে। এই তাহেরাকে তার বাবা মা একজন পীরের সাথে বিয়ে দিয়ে দেয়। সেই পীরের নাম হচ্ছে বহিপীর, ছদ্মনাম। পীরের আসল নাম হচ্ছে আমরা জানি না। তো এই তাহেরাকে বিয়ে দিয়ে দেয় পীরের সাথে, বয়স্ক একটা পীরের সাথে। কিন্তু তাহেরার কিন্তু এই বিয়েতে মত ছিল না, ঠিক আছে? তো তাহেরা এরপরে আসলে কি করে, মানে যখন তাকে হচ্ছে তার বাবা মা হচ্ছে জোরপূর্বক বিয়ে দিয়ে দেয়, তারপরে হচ্ছে তাহেরার আসলে কাজটা করণীয় কি ছিল, সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব। সেটা হচ্ছে তাহেরা কিন্তু তোমার বিয়ে থেকে পালিয়ে যায়। মানে সে কিন্তু পালিয়ে গিয়েছিল, যেদিন তার বিয়ে হয়েছিল সেদিনই তাহেরা হচ্ছে তার চাচাতো ভাইকে সাথে নিয়ে পালিয়ে গিয়েছিল, এবং পালিয়ে গিয়ে অন্যত্র একটা জায়গায় আশ্রয় নেওয়ার হচ্ছে চেষ্টা করে। তো এটা হচ্ছে তাহেরা বা তাহেরার হচ্ছে তোমার হচ্ছে কাহিনীটা। ওকে। তো তাহেরার সাথে বহিপীরের যখন বিয়ে হয় তখন তাহেরার মত ছিল না, আমরা ব্যাপারটা হচ্ছে ইজিলি বুঝতে পারি। তো তাহেরা হচ্ছে একজন মেইন ক্যারেক্টার, যে হচ্ছে আমরা দেখব যে হাতেম আলী নামক একজন মানে জমিদার, সেই জমিদারের তোমার হচ্ছে বজরায় গিয়ে আশ্রয় নেয় তাহেরা। তো আমরা আরেকজন মেইন ক্যারেক্টার পেলাম কি, হাতেম আলী। তো এই হাতেম আলী হচ্ছে একজন জমিদার। সে তার জমিদারি হচ্ছে প্রায় হারাতে বসেছে। প্রায় হারাতে বসেছে মানে কি, তার জমিদারি হচ্ছে সান্ধ্য আইনে উঠেছে। এখন এই সান্ধ্য আইনটা কি? সান্ধ্য আইন হচ্ছে ব্রিটিশদের সময় এক ধরনের আইন ছিল, যেটাকে মনে করো যে অন্য একটা নামেও বলা হতো। সেই নামটা হচ্ছে তোমার সান্ধ্য আইনের সাথে আরেকটা নাম ব্যবহার করা হতো। সেই নামটার ব্যাপারে আমরা হচ্ছে একটু পরে জানবো, ঠিক আছে? তো সূর্যাস্ত আইন। তো এই সূর্যাস্ত আইন মানে হচ্ছে, ধরো সূর্য অস্ত যাওয়ার আগে তোমার যে জমিদাররা আছে, এই জমিদারদেরকে যে হচ্ছে তোমার করটা ধার্য করা হয়েছিল, জমিদারদের যে খাজনাটা ছিল, সেই খাজনাটা হচ্ছে ইংরেজদের পরিশোধ করে দিতে হয়। মানে ইংরেজরা জমিদারকে এই দায়িত্ব দিছে যে তোমরা জমিদারি পালন করবা এবং তোমাদের কাছ থেকে হচ্ছে আমরা খাজনা পাবো। তো জমিদারের কাছ থেকে যে খাজনাটা হচ্ছে ইংরেজরা আদায় করতো, সেটা অনেকটা মনে করো জোরপূর্বকই আদায় করতো, এবং সেটা যদি দিতে না পারতো তাহলে হচ্ছে জমিদারদের যে জমিদারি, মানে যে হচ্ছে তাদের এস্টেট বা সম্পত্তি, এগুলা নিলামে উঠতো। নিলাম দেখো না, মনে করো যে বিপিএল আইপিএল এগুলার খেলার সময় যে মনে করো যে প্লেয়ারদের নিলাম হয়, প্লেয়ারদের দাম হাঁকা হয়, এবং সেই জায়গাতে বিভিন্ন দল হচ্ছে প্লেয়ারদের কিনে নেয়। তো সেরকম এই যে জমিদারিটা নিলামে উঠবে, অন্যান্য মানুষজন সেই জমিদারি কিনে নিবে। তো হাতেম আলীর অবস্থা ছিল এরকম। হাতেম আলী তার পরিবার নিয়ে শহরে আসছিল, তার পরিবারকে বলছিল যে আমি অসুস্থ, আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। কিন্তু আসলে হাতেম আলী তার বন্ধু, ঠিক আছে, বন্ধুর কাছ থেকে টাকা ধার করার জন্য হচ্ছে তোমার কোথায় আসছিল, শহরে আসছিল। সেটা হচ্ছে আমরা দেখব হাতেম আলীর কাহিনী। তাহেরা, হাতেম আলী, আরেকজন আছে যে হচ্ছে তোমার হাশেম আলী, ঠিক আছে? হাশেম আলী হচ্ছে হাতেম আলীর পুত্র। সে একটু ইয়াং, ইয়াং ছেলেরা যেরকম হয় সে সেরকমই, একটু রকচটা, মানে একটু মনে করো খুব সহজেই রেগে যায়। ওকে, একটু এক্সাইটেড বেশি থাকে। ওকে, তার সাথে হচ্ছে আমরা এই যে তাহেরার কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে পরিণয়টা দেখব। ওকে, তো এটা আমরা আস্তে আস্তে যখন নাটকটা নিয়ে আগাবো তখন হচ্ছে জিনিসটা আমরা আরো ক্লিয়ার করে দিব। তো হাশেম আলী গেল। তো হাশেম আলী, হাতেম আলী, আর হাতেম আলীর স্ত্রী যার নাম হচ্ছে তোমার খোদেজা, কি খোদেজা।
তো এই খোদেজাকে আমরা দেখব সে একজন নর্মাল যেরকম হচ্ছে স্ত্রী সেরকমই, মানে তার মানে ধ্যান ধারণা হচ্ছে পুরাতন ধ্যান ধারণার মতোই, সেরকম ভাবেই হচ্ছে চিন্তা করে। এবং এই খোদেজাই কিন্তু তোমার তাহেরাকে ড্যামরার ঘাট থেকে, ড্যামরা হচ্ছে একটা ঘাটের নাম, ঠিক আছে, সেই ঘাট থেকে হচ্ছে তুলে নিয়েছিল। যখন আসলে সে দেখছিল যে তাহেরার অবস্থা খুবই খারাপ, তাহেরার সাথে হচ্ছে একটা বাচ্চা ছেলেও আছে এবং তার হচ্ছে কোনো মনে করো যে খাবার দাবারের ব্যবস্থা নাই এবং দুইজনই ক্ষুধার্ত এবং তাদের সাথে কোনো টাকা পয়সাও নাই, ঠিক আছে। তো এই যে ড্যামরার ঘাট থেকে তোমার তাহেরাকে কিন্তু তুলে নিয়েছিল কে? এই যে তোমার খোদেজা। এছাড়াও আমরা এই যে আমাদের বহিপীর, এই বহিপীর আমাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যারেক্টার, যার নামেই হচ্ছে আসলে আমাদের নাটকটা। এই বহিপীর হচ্ছে একজন পীর, ওকে। তিনি বহির ভাষায় কথা বলেন। বহির ভাষা বলতে আসলে তিনি মানে আসলে বাংলা ভাষায় পুরাপুরি কথা বলতে পছন্দ করেন না। তার কাছে মনে হয় যে নর্মাল মানুষ যে সকল কথাবার্তা বলে, আমরা যেই ভাষায় কথাবার্তা বলি, সেটা আসলে মনে করে যে সুন্দর ভাষা না, পবিত্র ভাষা না, ঠিক আছে। কিতাবের ভাষা, বইয়ের ভাষা, এটা হচ্ছে তোমার সুন্দর ভাষা। সে একটু মনে করো অন্যভাবে কথা বলে, যেহেতু সে বহির ভাষায় কথা বলে তাই তাকে বহিপীর বলা হয়, ঠিক আছে। আর এই বহিপীরের একজন সাহায্যকারী আছে, ঠিক আছে, যার নাম হকিকুল্লাহ। কি? হকিকুল্লাহ। তো এই হকিকুল্লাহ সে হচ্ছে তোমার আমাদের বহিপীরের সহযোগী। তার ব্যাপারেও হচ্ছে কিছু জিনিসপত্র আমরা দেখব। তো মোটামুটি হচ্ছে আমরা আমাদের মেইন ক্যারেক্টারগুলোর ব্যাপারে কিন্তু বলে ফেললাম। এছাড়াও তোমরা কিছু ক্যারেক্টার দেখবা, একজন মাঝি দেখবা, একজন চাকর দেখবা, তারপর দেখবা হচ্ছে আনোয়ার উদ্দিন, একজন লোক আছে যে আনোয়ার উদ্দিন আসলে আমাদের এই যে হাতেম আলী জমিদার তার হচ্ছে বন্ধু ছিল। আর ওই আনোয়ার উদ্দিনের কাছেই টাকা ধার করার জন্য, টাকা কর্জ করার জন্য আমাদের হাতেম আলী বজরা নিয়ে হচ্ছে শহরে এসেছিল, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। তো বজরা কি বলতেছে? বজরা, এই বজরা হচ্ছে এক ধরনের বড় নৌকা। কি? বজরা হচ্ছে এক ধরনের বড় নৌকা। তো আমাদের যে বজরাটা আমরা প্রথম অঙ্ক বা প্রথম দৃশ্যতে দেখব, মানে নাটকের প্রথম পার্টে দেখব, সেটা হচ্ছে তোমার 2 কামরা বিশিষ্ট একটা বজরা, ঠিক আছে। তো এই 2 কামরা বিশিষ্ট যে হচ্ছে বজরাটা আছে, এই বজরাটা কার? আমাদের হাতেম আলীর। তো এই বজরার কাহিনীটা আসলে কি? এই বজরা বা বড় নৌকাটা দিয়ে হাতেম আলী তোমার শহরে যাচ্ছিল। তো শহরে যাওয়া অবস্থায় প্রচুর ঝড় ওঠে রাতে, বুঝছো, মানে প্রচন্ড ঝড় ওঠে। তো ঝড়ের সময় কি হয়? ঝড়ের সময় হচ্ছে নদী থেকে আশেপাশে যে খালগুলো আছে না, তো খালের মধ্যে যদি ঢুকে পড়া যায় তাহলে হচ্ছে বজরাটা বা নৌকাটা সেফ থাকে। তো হাতেম আলী তার বজরা নিয়ে হচ্ছে একটা খালের মধ্যে ঢুকতেছিল। তো ওই অবস্থায় এই যে আমাদের বহিপীর, এই বহিপীরের নৌকাটাও হচ্ছে বাঁচান মানে নিজেদেরকে সেভ করার জন্য ওই খালের মধ্যে ঢুকতেছিল। তো বজরা তো বড়, নৌকা তো ছোট, তো প্রায় দুইটা কাছাকাছি যখন লেগে যায়, তো লেগে গিয়ে আসলে বহিপীরের নৌকাটা ডুবে যেতে নিছিল আর ভেঙে যায় নৌকাটা। তো তখন হচ্ছে বহিপীরকে এবং হকিকুল্লাহকে ওই নৌকা থেকে হচ্ছে হাতেম আলী নিজের নৌকায় নিয়ে আশ্রয় দেয়। তো হাতেম আলীর যে হচ্ছে বজরা, এই বজরাতে হচ্ছে তোমার কিভাবে বহিপুর আসলো সেটা আমরা দেখলাম। হ্যাঁ, আর সেরকম ভাবে খোদেজা বা হচ্ছে তোমার বহিপীরের মানে তোমার হচ্ছে হাতেম আলীর যে স্ত্রী, সেই স্ত্রী হচ্ছে ডেমরার ঘাট থেকে একটা অসহায় মেয়েকে তুলে নেয়, ওকে। তো এখন তোমার বহিপীর জানে না যে তাহেরা এই বজরাতেই আছে, তাহেরা জানে না যে বহিপীর এই বজরাতেই আছে, দুইটা আলাদা আলাদা জায়গায়। ব্যাপারটা কি হয়েছিল? ব্যাপারটা হয়েছিল হচ্ছে তোমাদের একটু আগে একটু হালকা করে বলছিলাম যে তাহেরার যে বাবা মা, বাবা মা বলতে হচ্ছে তাহেরার বাবা এবং তাহেরার সৎ মা, এই দুইজন হচ্ছে বহিপীরের মুরিদ, মানে হচ্ছে পীরের ফলোয়ার। বহিপীরের সাথে তারা তাদের মেয়েকে বিয়ে দিয়েছিল, কিন্তু তাহেরা হচ্ছে সেই বিয়েটা মেনে নেয়নি এবং বিয়ের রাতেই হচ্ছে সে পলায়ন করে, মানে হচ্ছে সে কিন্তু পালিয়ে যায়। এখন চলো আরও কিছু জিনিস আমরা এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে হাতেম আলী, হ্যাঁ, এই হাতেম আলীর বয়স হচ্ছে 50-এর মতো, কত? 50-এর মতো বয়স, ঠিক আছে। আর আমাদের যে বহিপীর আছে, বহিপীরের বয়স একটু বেশি, কিন্তু তার শরীর স্বাস্থ্য ভালো, ঠিক আছে, মাথায় চুল কম আর হচ্ছে ছোট ছোট চুল আর হচ্ছে দাড়ি আছে। এবং সে হচ্ছে আলখাল্লা পরে, জুব্বার মতো ড্রেস, আর তার হচ্ছে আলখাল্লাগুলা ভিজে গেছিল এবং সেগুলো শুকাইতে দেওয়া হয়েছিল। একদম প্রথম দৃশ্যতে হচ্ছে আমরা আমাদের নাটকের মধ্যে হচ্ছে দেখব। এখন ডেমরার ঘাট থেকে এই যে তোমার তাহেরাকে যে তুলে নেওয়া হয়, এই যে আমাদের তাহেরা আছে, তাকে কোথা থেকে তুলে নেওয়া হয়েছিল? তাহেরাকে হচ্ছে ডেমরার ঘাট থেকে তুলে নেওয়া হয়েছিল। আমি তোমাদেরকে বলতেছি ডেমরা হচ্ছে একটা ঘাটের নাম। তো এই যে ড্যামরার ঘাট থেকে তুলে নেওয়া হয়েছিল, এটা কে তুলে নিছিল?
ধরো হচ্ছে খোদেজা নিজে তুলে নিছে, কিন্তু তাদের যেই হচ্ছে তোমার বজরার চাকর, সেই বজরার চাকর হচ্ছে প্রথমে তাহেরার অবস্থা দেখে এবং দেখার পরে বলে যে একটা মুসলমান মেয়ে হচ্ছে বিপদে পড়েছে। তো তখন হচ্ছে মানে খোদেজার মনের মধ্যে একটা মানে মায়া জন্মায় যে কি হয়েছে দেখি। তো তখন তারা দেখলো যে খোদেজা গিয়ে দেখলো যে তাহেরা হচ্ছে তার চাচাতো ভাই, ছোট একটা চাচাতো ভাই, সেই চাচাতো ভাইকে নিয়ে হচ্ছে বাড়ি থেকে পালাইছে এবং তাদের আসলে মনে করো খুবই হেল্পলেস অবস্থা, আশেপাশের মানুষরা তাদের দিকে খারাপ নজরে তাকাচ্ছে, ঠিক আছে, সবাই হচ্ছে ঘিরে তাদেরকে ধরে হচ্ছে দাঁড়িয়ে আছে এবং তাদের ক্ষুধা লাগছে, তাদের কাছে হচ্ছে টাকা নাই, তারা খেতে পারতেছে না। ওই চাচাতো ভাইটা হচ্ছে শুরুতে এক্সাইটমেন্টে বোনের সাথে চলে আসছে, কিন্তু হচ্ছে পরবর্তীতে নিজের ভুলটা বুঝতে পেরে হচ্ছে কান্নাকাটি শুরু করে, ঠিক আছে। তো খোদেজা হচ্ছে তারপর তাহেরাকে জিজ্ঞাসা করে যে তুমি পালাইলা কেন, তোমার যে বিয়ে হয়েছে পীরের সাথে এটা তো খারাপ না, পীরের সাথে বিয়ে হওয়া তো ভাগ্যের ব্যাপার। তো তারা হচ্ছে তখন তরকারি কাটতেছিল, তো তাহেরাও হচ্ছে তরকারি কাটতেছিল। আর এই যে দুইটা কামরা মানে কামরা মানে হচ্ছে তোমার রুম, ঠিক আছে, কামরা মানে কি, কামরা মানে হচ্ছে তোমার রুম। আর একটা রুমের মধ্যে বসে হচ্ছে তোমার খোদেজা, তাহেরা এবং সেখানে হাশেমও ছিল, হাশেম মানে হাতেম আলীর ছেলে। তারা হচ্ছে তোমার কি করতেছিল, তারা হচ্ছে তোমার রান্নার সহযোগিতা মানে রান্নার কাজটা হচ্ছে করতেছিল, মানে তরকারি কাটতেছিল তাহেরা আর খোদেজা। তো তখন হচ্ছে তাহেরা কে হচ্ছে খোদেজা জিজ্ঞেস করে তুমি পালাইলা কেন, তখন বলছে যে আপনি কিভাবে বুঝবেন আমি কেমনে পালাইছি আর কেন পালাইছি, কারণ আপনার তো বুড়ার সাথে বিয়ে হয় নাই, বিয়ে হয়েছে আমার। তো পরে আবার খোদেজা বলে বুড়োর সাথে বিয়ে হয়েছে তো কি হয়েছে, পীর কি বুড়ো হইতে পারে না, মানে বুড়া হইলেই তো পীর হয়, আর জোয়ান পীর তো পাওয়া যায় না। মানে পীর আসলে যে মনে করো যে খুবই সম্মানিত একটা ক্যারেক্টার মানুষের কাছে, এটা কিন্তু খোদেজার কথা শুনে হচ্ছে বিয়ে মানে তোমার হচ্ছে বোঝা যায়। তো তারপরে এগুলো নিয়ে কথোপকথন চলতে থাকে বাবা তোমার হচ্ছে খোদেজা এবং তাহেরার মধ্যে। তো মাঝখান দিয়ে আবার হাশেম বলে যে আপনি কি ভয় পাইছিলেন কিনা কালকে রাতে যখন ঝড় হইলো। তো তখন হচ্ছে তোমার মানে তাহেরা বলে যে না আমি ভয় পাই নাই, ঠিক আছে। তো মোটামুটি হাশেমের একটা সফট কর্নার ছিল তাহেরার প্রতি শুরুর দিক থেকে। তারপর আবার হাশেম বলে যে আমাদের বজরাতেও হচ্ছে একজন পীর সাহেব উঠছেন, ঠিক আছে, একসাথে হচ্ছে আমাদের বজরা আর তার নৌকা খালের মধ্যে ঢুকতে গিয়ে কলিশন হয়, মানে একসাথে লেগে যায় এবং তার হচ্ছে নৌকার অবস্থা খারাপ হয়ে যায়, আমরা তাকে হচ্ছে তুলে নেই তার নৌকা থেকে। তো পরে আবার মনে করো যে মস্করা করে বলা হয়েছে, রসিকতা করে হচ্ছে তোমার তাহেরাকে বলে যে এই পীর সাহেবই আপনার হচ্ছে পীর সাহেব কিনা সেটা হচ্ছে আপনি মানে শিওর তো নাকি হচ্ছে সেই মতো হইতে পারে। তো তখন হচ্ছে তোমার তাহেরা একটু ভয় পেয়ে যায় যে না, বলে যে না না এরকম কিছু বললেন না, ঠিক আছে, আমি আসলে চাই না, আমি একদম পালাইছি হচ্ছে মানে নিজের ইচ্ছা মতো হচ্ছে পালাইছি। মানে সে এরকম ভাবে বলছে যে তাহেরা যে আমি তো কোরবানির বকরি না, ঠিক আছে, কোরবানির পশু না আমি, যে আমার বাপ মা চাইলো আর বুড়ো পীরের সাথে বিয়ে দিয়ে দিল, আমার বাবা আর সৎ মা হচ্ছে ওই পীরের মুরিদ, ঠিক আছে, তো আমার তো এখানে কিছু যায় আসে না, আমাকে কেন হচ্ছে এরকম ভাবে জোরপূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে একজন বয়স্ক একজন পীরের সাথে বিয়ে দেওয়া হইলো। তো এটা হচ্ছে তাহেরার কথা ছিল, মানে তাহেরা কোনোভাবেই রাজি না। মানে এই জায়গায় মেন্টালিটিটা হচ্ছে দেখো, একদিকে হাশেম হচ্ছে এই জায়গায় ইন্টারেস্টেড মেয়েটার উপরে, ঠিক আছে, তাহেরার উপরে হচ্ছে ইন্টারেস্টেড, তাহেরা হচ্ছে এই জায়গায় পালাইছে, ঠিক আছে, কারণ হচ্ছে সে এই বিয়েটা হচ্ছে মানে না। খোদেজা হচ্ছে এই জায়গায় ভাবতেছে যে একটা পীরের সাথে বিয়ে হয়েছে তো সমস্যা কি, পীরের সাথে বিয়ে হলে তো সোয়াবের ব্যাপার, রহমতের ব্যাপার, ঠিক আছে। ওই দিক দিয়ে বহিপীর ওই যে নৌকা নিয়ে রাতের বেলা কেন বের হইলো বলতো, কারণ হচ্ছে বিয়ের পরেই তার বিবি মানে হচ্ছে তাহেরা ভেগে গেছে। তো সেই তাহেরাকে খুঁজে বের করার জন্য বহিপীর নৌকা নিয়ে বের হয় এবং শেষ পর্যন্ত এই যে তোমার মনে করো যে হাতেম আলীর যে বজরা, এই বজরাতে এসে তার আশ্রয় হয়, ওকে। এবং সে হচ্ছে তার স্ত্রীকে খুঁজতেছে, অন্যদিকে হাতেম আলী যে তার জমিদারি হারাতে বসছে, ঠিক আছে, তার জমিদারি হচ্ছে তোমার মনে করো সান্ধ্য আইনে উঠে যে কোনো সময় হচ্ছে তার হাতছাড়া হয়ে যাবে, তার শেষ সম্বলটা তার হাত থেকে চলে যাবে, সেই হাতেম আলী আছে হচ্ছে তার জমিদারির টেনশনে। আর হকিকুল্লাহ মানে হচ্ছে তোমার বহিপীরের যে অ্যাসিস্ট্যান্ট, সে হুক্কা খাইতেছে, ঠিক আছে, হুক্কা দেখছো না, তামাক খাইছে, হুক্কার মতো করে একটা জিনিসের মধ্যে তামাক ভরে যে খায়, উপরে হচ্ছে তামাক দিয়ে হচ্ছে কয়লা দিয়ে দেওয়া হয়, নিচে দিয়ে হচ্ছে তোমার গুড়গুড়ির মতো হচ্ছে টানে এবং ধোঁয়া ভিতরে ঢুকে ধোঁয়া বের করে, এটা হচ্ছে হুক্কা। তো এই জিনিসগুলো আমরা বিভিন্ন মানুষের মেন্টালিটিটা হচ্ছে এই জায়গাতে দেখলাম। তো তারপরে আমরা দেখব যে আসলে আমাদের হাতেম আলী আর হচ্ছে বহিপীরের মধ্যে কথোপকথন হয়, কথোপকথনগুলা কিরকম, ঠিক আছে। তো কথোপকথন হচ্ছে এখন বহিপীর জিজ্ঞেস করতেছে হাতেম আলীকে যে ভাই আপনি আপনার বজরাতে আমাকে জায়গা দিলেন, এটার জন্য খুবই থ্যাঙ্কফুল, আসলে খোদা কি হবে কার কপালে কখন কি লেখা রাখছে বলা যায় না, তো আপনার পরিচয়টা তো হচ্ছে জানা হলো না যে আপনি করেন কি। তো তখন হচ্ছে আমাদের যেই হাতেম আলী কে, আমাদের হচ্ছে তোমার হাতেম আলী, তো হাতেম আলী বলল যে ভাই আমি হচ্ছে একজন জমিদার, ঠিক আছে,
একটা জায়গাটার নাম হচ্ছে তোমার রেশমপুর। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে তোমাদের লিখে দিচ্ছি। রেশমপুর একটা জায়গা, এই রেশমপুরে হচ্ছে আমার যৎকিঞ্চিত জমিদারি আছে, মানে অল্প একটু জমিদারি আছে, ঠিক আছে। তো তারপরে আবার সে এটাও কিন্তু পরবর্তীতে বলছে যে আসলে জমিদারি আছে মানে যে খুব মনে করো আহামরি জমিদারি তা না, এই জমিদারি এত শক্তিশালী না, দুর্বল জমিদারি আমার, ঠিক আছে। তারপর বললো যে দেখেন আমার ছেলে আছে, আমার ছেলের নাম হচ্ছে তোমার হাশেম আলী। আর হাশেম আলী ছেলেটা হচ্ছে মোটামুটি ভালোই, মতিগতি ভালো, এবং তার হচ্ছে একটা ছাপাখানা দেওয়ার চিন্তা আছে। কি খানা? ছাপাখানা, ঠিক আছে, মানে হচ্ছে প্রিন্টিং মিল, মানে যেখানে হচ্ছে কাগজ প্রিন্ট করা হয়, তার ছাপাখানা দেওয়ার ইচ্ছা আছে। সে পড়াশোনা করছে এবং তাকে আমি ছাপাখানা করে দিব, এটা আমি প্রমিস করছি। আমি টাকা পয়সা দিয়ে আমার ছেলে হাতে মানে হাশেমকে একটা ছাপাখানা করে দিব। এটা কার? এটা হচ্ছে তোমার হাশেমের প্ল্যান ছিল এবং হাতেম আলী এইটাই চায়। ওকে, তো এখন হাতেম আলী তোমার বহিপীরকে জিজ্ঞাসা করলো যে ভাই সবই বুঝলাম, বাট আপনার নাম বহিপীর কেন? তখন বহিপীর গিয়া হচ্ছে এক্সপ্লেন করে যে দেখেন আমার হচ্ছে পুরা বাংলাদেশে মুরিদ আছে এবং পুরা বাংলাদেশে আমার মুরিদদের কাছে হচ্ছে যেতে হয়, এবং যেটা হচ্ছে তোমার তাহেরা একটু আগেই মানে এর আগেই হচ্ছে মেনশন করে যে বছরে 2 বছরে বহিপীর একবার হচ্ছে তাদের বাড়িতে আসতো। এখানে আবার একটা কাহিনী আছে, কি বলছে বছরে 2 বছরে, মানে 1 বছর বা 2 বছর পর পর বহিপীর তাদের বাড়িতে আসলো। মানে পীরদের কিন্তু অনেক হচ্ছে মুরিদ থাকে, বিভিন্ন জায়গায় মুরিদ থাকে, আর পীরদের হচ্ছে একটা ব্যবসা এটা। পীররা কি করে জানো? পীররা হচ্ছে ঘুরে ফিরে যখন হচ্ছে ফসল উৎপাদন হবে বা যখন হচ্ছে ফসল কাটা হয়, মানে মুরিদদের কাছে যখন হচ্ছে টাকা থাকে, তখন হচ্ছে তোমার পীররা মুরিদদের বাড়িতে যায়, কারণ তারা জানে তখন হচ্ছে মুরিদদের কাছে গেলে মুরিদরা তাদেরকে অনেক টাকা পয়সা দিবে। আর বাংলাদেশে পীরদের এত মনে করো মান্য করা হয়, মানে বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষজন মনে করে যে পীর চাইলে হচ্ছে তাকে জান্নাতে বা হচ্ছে স্বর্গে নিয়ে যাইতে পারবে। ওকে, আর যদি মনে করো যে পীরের একদম মানে তোমার ইয়া করে, পীরের চাটুকারিতা করে, পীরকে ফলো করে, তাহলে পীরই হচ্ছে তার জীবনের সকল উন্নতি করে দিবে। মানে এখানে সৃষ্টিকর্তা দরকার নাই, পীরই হচ্ছে সব, এটা হচ্ছে মানুষজন মনে করে। তো এই যে পীরের প্রতি বিশ্বাসের যে হচ্ছে একটা কুসংস্কার, এই জিনিসটা হচ্ছে এখানে প্রকাশ পায় কিন্তু এই বহিপীর নাটকটার মধ্যে। তো ধরো হচ্ছে যেখানে ছিলাম, যে বহিপীরের হচ্ছে সারা বাংলাদেশে মুরিদ আছে, বহিপীর এক এক অঞ্চলে গিয়ে মুরিদদের সাথে কথাবার্তা বলে। তো এক এক অঞ্চলের মুরিদদের ভাষা তো মনে করো এক এক রকম। তো এখন সে হচ্ছে সবার ভাষায় কথা বলে না, সে হচ্ছে মানুষের কথ্য ভাষায়, মানে মানুষ যেই ভাষায় হচ্ছে রেগুলার কথাবার্তা বলে সেই ভাষায় কথা বলতে কমফোর্টেবল না, সে হচ্ছে পুস্তকের ভাষায় কথা বলে, পবিত্র ভাষায় কথা বলে, ঠিক আছে, বহির ভাষায় কথা বলে। মানে তোমরা যদি মনে করো গল্প মানে তোমার নাটকটা একটু রিডিং করে দেখো, দেখবা হচ্ছে ওই জায়গায় বহিপীরের ডায়ালগগুলো দেখলেই বোঝা যায় সে যে আসলে একটু অন্য ভাষায় কথা বলার ট্রাই করে, মানে একটু মনে করো আরবি ফার্সির সাথে একটু বাংলা মিক্সড আপ করে হচ্ছে বলার চেষ্টা করে, এই জন্য তাকে বহিপীর বলা হয়, ঠিক আছে। তো এখন বহিপীর আরো এক্সপ্লেন করে যে দেখেন ভাই, আসলে আমি পীর হইছি তো কি হয়েছে, আমার মনে করেন যে আমার মুরিদদের খিদমত করতে করতে, মুরিদদের ভালো মন্দ চাইতে চাইতে হচ্ছে আমার সারা জীবন চলে গেছে। আমি মুরিদদের ভালোই চেয়ে গেলাম, আমি আলটিমেটলি নিজের জন্য কিছুই করতে পারি নাই, নিজে ইবাদত করার বা নিজে বন্দিগি করার সময় পাই নাই। ওকে, তো তখন বহিপীর বলে যে দেখেন মাঝে মধ্যে আমার মন চায় যে সবকিছু বাদ দিয়ে আমি আমার মতো কোনো দিকে চলে যাই, আমি একটু অবসর গ্রহণ করি, আমি একটু ছুটি গ্রহণ করি, ঠিক আছে। তো এই জিনিসগুলা হচ্ছে তোমার মানে বহিপীর হচ্ছে বলল কাকে? বহিপীর হচ্ছে তোমার হাশেম আলীকে, মানে হাতেম আলীকে বলল। তো হাশেম এই জিনিসটা হচ্ছে জানতে পারলো, ঠিক আছে, কারণ হাশেমের সাথে তারপর হচ্ছে বহিপীর কথা বলে এবং হাশেম এই ব্যাপারে জিনিসপত্রগুলো জানতে পারে যে বহিপীর হচ্ছে তোমার মানে বহিপীরের পরিচয়টা কি। তো এর আগে ব্যাপারটা কি হয়, হাশেমকে যখন হচ্ছে বহিপীর ডাকে, তার বাবা হাতেম আলীর সাথে যখন কথা বলতেছিল তখন হাশেমকেও ডাকা হয়। হাশেমকে যখন ডাকে, যখন হাশেম হচ্ছে দরজা দিয়ে বের হয়, তখন দরজাটা একটু ফাঁক হয়, তো সেই ফাঁক দিয়ে হচ্ছে তাহেরা বহিপীরকে দেখতে পারে। ওকে, তাহেরা কিন্তু খোদেজাকে বলছিল বা হাশেমকে বলছিল যে না, এই পীর হচ্ছে আর তার স্বামী যার সাথে তার বিয়ে হয়েছে ওই পীর সেম না, কারণ ওই পীরকে সে চোখে দেখে নাই কিন্তু কথা শুনলে সে চিনতে পারবে। কিন্তু যখনই হচ্ছে দরজা ফাঁক করে হাশেম রুম থেকে বের হয়, তখন কিন্তু দরজার ফাঁক দিয়ে বহিপীরকে দেখে একদম তাহেরার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তাহেরা বুঝতে পারে তখন যে এইটা হইতেছে সেই বহিপীর যার সাথে হচ্ছে তার বিয়ে হয়েছিল, ওকে, বা বিয়ে হয়েছে। তো হাশেম হচ্ছে যখন মনে করো বহিপীরের পরিচয় জেনে তারপরে হচ্ছে রুমে আসে, তখন তার মা জিজ্ঞেস করে কিরে তোকে হচ্ছে কি বলা হইলো, ঠিক আছে। তো বলা হইলো তখন মানে হাশেম বলল নর্মালি যে ওনার নাম হচ্ছে বহিপীর, ওনার বাড়ি হচ্ছে এই জায়গায় না, ওনার বাড়ি হচ্ছে উত্তরে। উত্তরে কোথায়? উত্তরে সুনামগঞ্জে। কোথায়? সুনামগঞ্জে। জায়গাটার নাম কি? সুনামগঞ্জ।
সুনামগঞ্জ। সুনামগঞ্জ কি একটা জেলার নাম না? তো এই সুনামগঞ্জে কার বাড়ি? এই সুনামগঞ্জে হচ্ছে আমাদের বহিপীরের বাড়ি। কোন পীর? বহিপীরের বাড়ি হচ্ছে আমাদের সুনামগঞ্জে। তো তখনই হচ্ছে তাহেরা হচ্ছে তোমার মনে করো যে শিওর হয়ে যায় যে এটাই হচ্ছে বহিপীর। তারপর খোদেজা বলে যে এই তুই যখন বেরোইলি ওই পীররা যখন থেকে এই মেয়েটা দেখছে তখন থেকে মেয়েটা জানি কেমন কেমন করতেছে, ঠিক আছে? তো তখন হচ্ছে তাহেরা বলে যে এই বহিপীরই হচ্ছে আমার সাথে যার বিয়ে হয়েছে সেই পীর। খোদেজা তো শুনে খুশি হয়ে যায়, চারে একজন পীরের সাথে, ঠিক আছে, পীরের স্ত্রীর সাথে আমার বজরায় হচ্ছে মিলন হবে তার স্ত্রীর, এবং সেই জিনিসটা মানে তারা একসাথে মিলে যাবে, একজন আরেকজনকে খুঁজে পাবে, কি খুশির কাহিনী। ওকে, খোদেজা তো খুশি হয়ে যায়। কিন্তু এই জায়গায় হচ্ছে তাহেরা বলতেছে যে দয়া করে আমার পরিচয় হচ্ছে আপনারা এই বহিপীরকে দিয়েন না, মাফ করেন। ওকে, আপনারা যেহেতু, খোদেজাকে বলে আপনি যেহেতু হচ্ছে আমাকে ড্যামরার ঘাট থেকে এই যে একটা অসহায় মেয়ে আমি, আমাকে তুলে নিয়ে হচ্ছে আপনারা যে দয়াটা দেখাইছেন, প্লিজ আরেকটু দয়া করেন, আমার পরিচয়টা হচ্ছে বহিপীরকে আপনারা বইলেন না, ঠিক আছে? আর যদি হচ্ছে বলেন, মানে যদি আমাকে হচ্ছে মানে আমার পরিচয়টা বহিপীরকে বলা হয় বা হচ্ছে আমার ব্যাপারে জানানো হয়, বা বহিপীর যদি আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবাকে ডেকে আনে বা পুলিশকে ডাকে, তাহলে আমি ঝাঁপ দিয়ে মরে যাবো পানিতে। কারণ তখন ঝাঁপ দেওয়াটা খুবই ইজি। আর তখন অলরেডি হচ্ছে খোদেজা একবার হচ্ছে বজরার যে জানালা দিয়ে বাইরে পানির দিকে তাকাচ্ছিল, ঠিক আছে? কে করতেছিল এটা? তাহেরা। আর খোদেজা বলতেছিল মানে হাশেমকে, এই মেয়েটা কি করে, মেয়ের তো মাথা নষ্ট হয়ে গেছে। হাশেম বলে যে মা আপনি শান্ত হন, আপনি ঠান্ডা হন, ব্যাপারটা হচ্ছে আমি দেখতেছি। তো হাশেম পরে হচ্ছে তাহেরাকে বলে যে আমি আপনাকে প্রতিজ্ঞা করলাম এই ব্যাপারে হচ্ছে কাউকে কোনো কিছু হচ্ছে জানতে দেওয়া হবে না, ঠিক আছে? তো মাকে হচ্ছে রিকোয়েস্ট করে হাশেম, তার মা খোদেজাকেও রিকোয়েস্ট করে যে মা আপনি হচ্ছে মেয়েটাকে মায়া করেই তো আসলে আপনার বজরায় তুলছেন, তাই না? তো মেয়েটা বাড়ি থেকে পালাইছে, সে তো শুধু শুধু পালায় নাই, তাই না? তার যথেষ্ট রিজন আছে, সে এই বিয়েতে রাজি না দেখেই হচ্ছে সে পালাইছে, তাই না? তো আপনি তাকে যেহেতু একবার দয়া করছেন, তো তার প্রতি দয়া পরবশ হয়ে আপনি, মানে রিকোয়েস্ট আপনার প্রতি যে আপনি একটু চুপ থাকেন, আপনি হচ্ছে বহিপীরকে এই মেয়েটার পরিচয়ের ব্যাপারে হচ্ছে মানে জানতে দিয়েন না লাগলে। তো এরপরে হচ্ছে খোদেজা ওই জায়গায় চুপ হয়ে গেল এবং তার ছেলেকে বলল বারবারই যে তুমি এত বেশি মানে পাকনামি কেন করতেছো এই জায়গাতে, তোমার তো এত পাকনামি করার দরকার নাই, তোমার বাবা আসুক, তারপরে হচ্ছে আমরা এই ব্যাপারে ডিসিশন নিব। তো তখন আবার মনে করো যে হাতেম আলী মানে হাশেমের বাবা, সে একটু বাইরে গেছিল। কোথায় গেছিল বলো তো? খুব স্বাভাবিক, তার যে ফ্রেন্ড আনোয়ার উদ্দিন, সে আনোয়ার উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে রিকোয়েস্ট করলো যে ভাই বন্ধু আমার টাকাটা দাও, নাইলে হচ্ছে আমি ইংরেজদেরকে খাজনা দিতে পারবো না, নাইলে হচ্ছে আমার জমিদারিটা হচ্ছে নিলামে উঠে যাবে, মানে আমার হাতছাড়া হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের কাহিনী। তো তারপরে হাশেমকে কিন্তু বহিপীর ডেকে পাঠায়। কাকে? হাশেমকে, আমাদের যে হাশেম, বড় ভাই হাশেম, ওকে, প্রেমিক পুরুষ হাশেম, এই হাশেমকে হচ্ছে বহিপীর ডেকে পাঠায়, ঠিক আছে? ডেকে পাঠানোর পরে বলে যে হাশেম মিয়া আসো একটু কথা বলি। বলে যে দেখেন আসলে আমি সবসময় ওয়াজ নসিহতের মধ্যে থাকি, তো অনেকক্ষণ হচ্ছে কারোর সাথে কথা না বললে আমার ভালো লাগে না, মানে অনেকক্ষণ ধরে যদি আমি চুপচাপ থাকি তাহলে হচ্ছে আমার ভালো লাগে না, তো এই জন্য আপনাকে একটু ডাকলাম। আর আপনার বাবা তো গেছে, এখনো ফিরে আসতেছে না, তো আপনার বাবা আসলে আপনার বাবার সাথেই কথা বলতাম। তো এরপরে হচ্ছে আমাদের হাতেম আলী ফিরে আসলো, ঠিক আছে? কে? তারপরে হচ্ছে তোমার আমার হাতেম আলী, হাতেম আলী হচ্ছে তোমার ফিরে আসলো। হাতেম আলী ব্যাক করলো থেকে বাইরে থেকে, এবং ব্যাক করার পর হাতেম আলীকে দেখে খুব টায়ার্ড লাগতেছিল, মানে হাতেম আলী খুবই নিস্তেজ হয়ে পড়ছিল, এবং সে হচ্ছে এসে তোমার বসে পড়ে, ঠিক আছে? তো তাকে দেখে হচ্ছে আমাদের হাশেম কনসার্ন হয়ে যায়, কনসার্ন হয়ে গিয়ে বলে যে বাবা তোমার কি হয়েছে? তো হাতেম আলী বললো যে বাবা কিছু হয় নাই, তুমি একটু আমার জন্য পানি নিয়ে আসো আর পাশের রুমে তুমি যাও, ঠিক আছে? আমি একটু হচ্ছে তোমার মানে পীরের সাথে হচ্ছে কথা বলবো। তো হাশেম হচ্ছে তোমার তড়ি ঘড়ি করে বাবাকে পানি খাওয়াইলো এবং বললো আচ্ছা ঠিক আছে আমি পাশের রুমে চলে যাচ্ছি, কিন্তু আপনি পীর সাহেবের সাথে কি এমন কথা বলবেন যেটা আমার সামনে বলা যায় না? তো পরে আবার হাতেম আলী বললো যে না আমি তোমার সামনে বলতে চাচ্ছি না, তুমি একটু যাও প্লিজ। পরে আবার বহিপীর বললো যে বাবা, মানে বাপের মুখে মুখে তর্ক করো না, চলে যাও, যাও তুমি পাশের রুমে যাও, তোমার বাবা আমার সাথে পার্সোনালি হচ্ছে কিছু কথা বলবে। তো তারপরে আসলে মেইন রিজনটা, মানে এই যে তার জমিদারি যে তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেইটা হচ্ছে আমাদের বহিপীরকে আমাদের হাতেম আলী বলে যে বহিপীর মানে পীর সাহেব আপনাকে আমি একটা ঝুট বলেছি। ঝুট কি? মানে মিথ্যা। মানে তারপরে হচ্ছে মেইন রিজনটা হচ্ছে বলে, মেইন রিজনটা হচ্ছে হাতেম আলী তোমার আমাদের বহিপীরকে হচ্ছে বলে, ঠিক আছে? বহিপীরকে বলে। তো এই বহিপীরকে মেইন রিজনটা যে বলছে, মেইন রিজনটা কি? সেটা হচ্ছে
বলে যে দেখেন আমি আপনাকে একটা ঝুট বলছি, মানে আপনার সাথে একটা মিথ্যা কথা বলছি, আপনাকে সত্যি কথাটা আমি বলি। ওকে, আসলে আমি ধরেন হচ্ছে শহরে মানে চিকিৎসা করতে হচ্ছে যাচ্ছি না। মানে এর আগে যখন বহিপীর জিজ্ঞেস করছিল আপনি শহরে কেন যাচ্ছিলেন, তখন তাকে বলছিল যে আমি শহরে আসছি চিকিৎসা করাতে, নিজের শরীরের চিকিৎসা করাতে আসছি, এবং আমার বিবি এবং ছেলেকে আমি আনতে চাই না, কিন্তু তারা হচ্ছে আসতে জোর করছে। তো তারপরে সত্যি কথাটা বহিপীরকে বলে বাইরে থেকে এসে যে দেখেন আসলে আমি শহরে যাচ্ছিলাম টাকা কর্জ করার জন্য, টাকা ধার করার জন্য। তো এখন টাকাটা ধার করতে গিয়ে আমি আমার বন্ধু, বাল্য বন্ধু, ছোটবেলার বন্ধু আনোয়ার উদ্দিনের কাছে গেছিলাম। কি নাম? আনোয়ার উদ্দিন। কিন্তু সে আমাকে টাকা ধার দিতে পারে নাই। এখন আমার যে জমিদারি, এই জমিদারিটা সান্ধ্য আইনে নিলামে উঠবে। মানে সে যদি মনে করো খাজনাটা পরিশোধ করতে না পারে, তাহলে ইংরেজরা তার কাছ থেকে জমিদারিটা নিয়ে নিলামে তুলবে, অন্য একজন তার জমিদারি কিনে নিবে। এছাড়া হচ্ছে বহিপীরকে আমাদের হাতেম আলী এটাও বলে যে দেখেন এই যে রেশমপুরে আমাদের যে জমিদারি, এটা খুবই ফেমাস ছিল এক সময়, খুবই স্ট্রং ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল আমার পূর্বসূরি, কিন্তু এখন আসলে অবস্থাটা ওই জায়গাতে নাই। কিরকম? আমি মানে আমার সময় আস্তে আস্তে, মানে হাতেম আলী বলতেছে আমার নিজের সময় আস্তে আস্তে আসলে অত স্ট্রেংথ হতে চলে গেছে আমাদের জমিদারির। এখন মনে করেন এই হালকা পাতলা যে জমিদারিটা আছে সেটা দিয়ে হচ্ছে যে আয়টা হয়, সেই আয় দিয়ে হচ্ছে আমরা আমাদের ভরণ পোষণটা করি। এখন আমি পড়ে গেছি ভাই টেনশনে, কারণ আমি কিভাবে হচ্ছে আমার জমিদারিকে ধরে রাখবো? আমার মান সম্মান তো চলে যাবে, মানুষ তো গালি দিবে, মানে মানুষ তো বলবে যে আরে জমিদার গেছে, আসছে জমিদার, টাকা দিতে পারে নাই, জমিদারি নিয়ে গেছে ইংরেজরা। ওকে, তো এখন এই যে জমিদার, এই জমিদারদের ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে। ধরো আগের কালের জমিদারদের অনেক জমি ছিল, বাট সেই জমিগুলাতে জমিদাররা কি নিজেরা চাষ করতো না কৃষকদের দিয়ে চাষ করাতো? কৃষকদের দিয়ে হচ্ছে চাষ করাতো। তো এই কৃষকরা ওই চাষাবাসের পর জমিদারকে একটা খাজনা দিত, জমিদারকে একটা ট্যাক্স দিত বা ভাড়া দিত। তো সেই খাজনার একটা পার্ট দেওয়া লাগতো হচ্ছে তোমার ইংরেজদেরকে। মানে ইংরেজদেরকে ভাড়া দিত জমিদাররা, জমিদারদেরকে ভাড়া দিত কৃষকরা। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে একটা সাইকেল ছিল, আর সব টাকা ম্যাক্সিমাম টাকা দিন শেষে কার কাছে যেত? ইংরেজদের কাছে। যদি জমিদাররা সেই টাকাটা ঠিক মতো না দিতে পারতো, তাহলে ইংরেজরা তাদের কাছ থেকে জমিদারিটা নিয়ে নিত এবং নিলামে তুলে দিত। তো নিলামে তুলে দেওয়ার পরে ধরো অকশন, মানে বাজারে তুলে দিছে, তারপরে হচ্ছে আরেকজন হচ্ছে তোমার এসে মানে একটা মনে করো প্রাইস দিয়ে বা দাম দিয়ে জমিদারিটা কিনে নিবে, এবং হচ্ছে আগের জনের কাছ থেকে জমিদারিটা চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে। সহজ ভাষায় হচ্ছে এটা আমরা বলতে পারি। তো মেন রিজনটা যখন হচ্ছে বহিপীরকে বলে, তখন বহিপীর হচ্ছে রিজনটা শুনে যে আচ্ছা বুঝতে পারছি আপনার আসলে টাকা পয়সার সমস্যা হচ্ছে, এই জন্য হচ্ছে আপনার জমিদারিটা হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু ধৈর্য হারা হবেন না, ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রাখেন। তো তখন হচ্ছে হাতেম আলী বলে যে আসলে ঠিক বলছেন, ধৈর্য হারা হয়ে তো আসলে মনে করেন যে লাভ নাই, তো আমাকে তো ধৈর্য ধরেই রাখতে হবে। তো এখন পীর সাহেব বলল যে দেখেন আসলে হাতেম আলী সাহেব, আপনি যে শুধুমাত্র মিথ্যা কথা বলছেন ব্যাপারটা এরকম না, আমিও আপনার কাছ থেকে একটা জিনিস লুকাইছি, আমিও হচ্ছে একটা প্রবলেমে হচ্ছে এখন জর্জরিত। তো কিরকম হচ্ছে প্রবলেমে জর্জরিত? আমাদের পীর সাহেব হচ্ছে এখন সত্য কথাটা বলে, ঠিক আছে, পীর সাহেব এখন সত্য কথাটা বলে। বলে যে গত জুম্মাবার রাতে, ঠিক আছে, কবে? জুম্মাবার মানে শুক্রবার, জুম্মাবারে তার সাথে একজনের বিয়ে হয়, তাহেরা বিবি। আর সেই তাহেরা বিবি ছিল হচ্ছে তার খুবই প্রিয় মুরিদের হচ্ছে মেয়ে। এখন তার মানে মুরিদকে তাহেরার বাবা এবং সৎমা, আর তারা হচ্ছে খুবই ফেভারিট আমাদের বহিপীরের। তো বলতেছে যে তারা রিকোয়েস্ট করে, এবং আমি হচ্ছে যখন হচ্ছে নিমরাজি ছিলাম, মানে আমি যখন হচ্ছে মনে করেন যে মোটামুটি মানে কিছু বলতেছি না, মানে আমি নর্মাল আছি, হ্যাঁও বলতেছি না নাও বলতেছি না, তখন আমাকে তারা হচ্ছে রাজি করায় ফেলে এবং আমি তাকে বিয়ে করি। এবং বহিপীর এটাও বলে তার প্রথম স্ত্রী 14 বছর আগে মারা গিয়েছে, ঠিক আছে, কত বছর আগে? 14 বছর আগে মারা গিয়েছে। এবং এখন হচ্ছে বহিপীরের অবস্থা হচ্ছে অনেকটা একা। তো বহিপীর বলে যে আমারও দেখভাল করার জন্য হচ্ছে একজন লোক লাগতো, বা আমারও যদি দেখভাল করার জন্য একজন প্রিয় মানুষ থাকে তাহলে হচ্ছে আমার ভালো লাগতো। ওকে, তো এই জিনিসটার জন্য আমি তাহেরা বিবিকে বিয়ে করি। কিন্তু ভাই দিন শেষে এমন একটা আচানক কাহিনী হয় যেটাতে আমি অবাক হয়ে গেছি। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে বিয়ের রাতেই হচ্ছে তাহেরা বিবি পালিয়ে যায় তার এক নাবালক চাচাতো ভাইকে নিয়ে, এবং তাকে খুঁজতেই হচ্ছে আমি রাতের বেলা এই যে নৌকা নিয়ে বের হইছি, ঠিক আছে। তো এখন তোমার নৌকা নিয়ে বের হওয়ার পর সে বলল যে ভুল আমারই হয়েছে। কি ভুল? মানে তার একটা ভুল হয়েছে বহিপীরের। কি ভুল? সে বলল যে কদমতলা চলে যাচ্ছিল সে। কি? কদমতলা। তো কদমতলা হচ্ছে একটা জায়গার নাম। কদমতলা না গিয়ে যদি আমি ড্যামরায় যেতাম, কোথায়? কদমতলা না গিয়ে যদি আমি ড্যামরায় যেতাম তাহলে হচ্ছে তাকে আমি খুঁজে পাইতাম।
তো পরে হচ্ছে সে বলতেছে যে হাতেম আলী সাহেব শুনতেছেন তো? তো হাতেম আলী বললো যে ভাই মনটা ভালো না, কিন্তু শুনতেছি, বলেন। তো তারপরে হাতেম আলীকে তোমার বহিপীর বলে যে দেখেন, অবাক করার বিষয়টা হচ্ছে যে আসলে মনে করেন আমি যে আপনার বজরায় আছি, আমার যে ওয়াইফ, তাকে খুঁজতে গিয়ে আমি যে বলতেছি যে কদমতলায় না গিয়ে ডেমরায় গেলে ভালো হইতো, তো আমার যে ভুল হয়েছে, আসলে দিন শেষে হচ্ছে আমি তাকে খুঁজে পেয়েছি। তো তখন হচ্ছে হাতেম আলী বলল কোথায় খুঁজে পেয়েছেন? যে তিনি এখন আপনার বজরাতেই আছে। গতকাল রাতে আপনার স্ত্রী, আপনার বিবি হচ্ছে ডেমরার ঘাট থেকে একজন মেয়েকে হচ্ছে তুলে নিয়েছে, তো সেই হচ্ছে আমার বিবি। তখন হচ্ছে হাতেম আলীর হুঁশ আসে। মানে সে বললো যে হ্যাঁ আসলেই তো, আমি তো টেনশনে আসলে এগুলো ভুলেই গেছিলাম ভাই। মানে আমার জমিদারি রক্ষা করার টেনশনে আমি সবই ভুলে গেছি। তো আমার মনেই নাই যে একজনকে এরকম আমার স্ত্রী হচ্ছে রাতের বেলা তুলে নিছে। তো তখন মানে হাতেম আলীকে বহিপীর জিজ্ঞেস করে আপনি কি তার পরিচয় জানেন? তো তখন হাতেম আলী বলল যে না, আমি আসলে তার পরিচয় জিজ্ঞেস করার সুযোগ পাই নাই। তো তখন বহিপীর আবার বলল যে ভাই, এখন সে আমার বিবি আপনার বজরায় আছে, আপনার দায়িত্বে আছে। এখন যদি আমি তাকে হচ্ছে মানে ঠিক মতো তার পরিচয় না জেনেই হচ্ছে যদি কথা বলতে চাই, তাহলে তো সমস্যা। আপনি একটু চেষ্টা করেন যে তার পরিচয়টা হচ্ছে জানতে। তার চাচাতো ভাই তো তার সাথে ছিল, যদি সেই ছেলেটা এখনো থাকতো তাহলে তো আমি একদম কনফার্ম হয়ে যেতাম যে এটাই হচ্ছে আমার বিবি। কিন্তু আমি তাকে হচ্ছে ঠিক মতো দেখি নাই। তো চাচাতো ভাইটা এখন সাথে নাই, তো আমি কনফার্ম হতে পারছি না। এখন সে যদি জানতে পারে আমি আপনাদের সাথে আছি, তাহলে হয়তো সে তার নিজের পরিচয়টা গোপন করবে। কিন্তু একদম শুরুতে, একদম স্টার্টিংয়ে যখন আপনার স্ত্রী হচ্ছে এই মেয়েটাকে তুলে নিল, তখন তো সে জানতো না যে আমি আপনাদের নৌকায় বা বজরায় আসবো বা আশ্রয় নিব। তো তখন হয়তো সে তার নিজের আসল পরিচয়টা আপনার বিবি মানে খোদেজা বা হচ্ছে আপনার ছেলেকে বলছে। আপনার ছেলে তো একটু পরপরই ওই রুমে যায় দেখলাম, তো তাকে দিয়ে একটু আপনি জিজ্ঞাসা করান, তার পরিচয়টা জানতে চান যে সে আসলেই হচ্ছে তাহেরা বিবি কিনা। মানে সে আসলেই আমার বিবি কিনা। আমি হুট করে যদি তাকে গিয়ে বলি সে যে আমার সাথে চলে যাবে, মানে আমার সাথে চলে আসবে, এটার কোনো গ্যারান্টি নেই। মানে সে হচ্ছে নাবালেক মানুষ, ছোট মানুষ। তো সে হচ্ছে ভয় পাবে এবং এখান থেকে পালিয়ে যাওয়ার আরো হচ্ছে সে ফন্দি ফিকির করবে, মানে সে আরো প্ল্যানিং করবে। কে? তাহেরা বলছে একবার যেহেতু মানে বহিপীর বলতেছে একবার যেহেতু পালাইছে, দ্বিতীয়বারও পালাইতে পারে। তো এখনই হচ্ছে কোনো কিছু করা ঠিক হবে না। তো এই জায়গা থেকে আমরা বুঝলাম যে হচ্ছে আসলে বহিপীর অনেক চালাক এবং ধূর্ত প্রকৃতির। সে হচ্ছে খুবই প্ল্যান্ড ওয়েতে জিনিসপত্রগুলো আগায়। তো এই অবস্থায় হচ্ছে তোমার তাহেরা একদিক থেকে জানতে পারলো, মানে এই পজিশনে এসে নাটকের যে তাহেরা জানতে পারলো বহিপীর ওই বজরাতেই আছে। তাহেরা ভয় পেয়ে যায়, তাহেরা টেনশনে পড়ে যায়। খোদে যে এখানে ভাবে যে এই মেয়ের সমস্যা কি, ঠিক আছে তার স্বামী এখানেই আছে, তাকে হচ্ছে আমরা তার স্বামীর সাথে তুলে দিব এবং এটাই শেষ পর্যন্ত হবে। খোদেজা হচ্ছে এটা চায়। খোদেজা যেহেতু পীরের ভক্ত বা হচ্ছে পীর বা ধর্মীয় কুসংস্কারে বিশ্বাস করে, ঠিক আছে। আর এই জায়গাতে আমাদের হাশেম আলী চায় তাহেরার পরিচয়টা যাতে হচ্ছে বহিপীর না জানুক, এবং সে মনে 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 আস্তে আস্তে হচ্ছে তাহেরাকে একটু পছন্দ করা শুরু করে, ঠিক আছে। আর সেদিক থেকে হচ্ছে আমাদের বহিপীর চেষ্টা করতেছে তার বউকে কিভাবে হচ্ছে তার কাছে আনা যায়। আর হাতেম আলী মানে টেনশনে আছে হচ্ছে তার জমিদারি নিয়ে, বুঝতে পারছো? তো তারপরে তোমার হাশেমকে হচ্ছে বহিপীর ডাকায় এবং হাশেম আসে। মানে হাতেম আলী ডাকে, হাশেম আসে। আসার পরে বলে যে মানে বাবা হাশেম, আপনি একটু ভিতরে গিয়ে ওই যে ভিতরে যে মহিলাটা আছে যাকে আপনারা তুলে নিছেন আপনাদের বজরায়, তার পরিচয়টা হচ্ছে একটু জেনে আসেন। হ্যাঁ, আপনি একটু জিজ্ঞাসা করে জেনে আসেন। তো হাশেম তারপরে হচ্ছে তোমার কামরার ভেতরে যায়। কামরার ভেতরে যাওয়ার পরে বলে যে মা, মানে হচ্ছে এই বহিপীর এখন হচ্ছে আমাদের তাহেরার পরিচয়টা জানতে চাচ্ছে, ঠিক আছে। তো খোদেজা বলে হ্যাঁ ভালো, পরিচয় জানতে চাচ্ছে, গিয়ে পরিচয় দিয়ে আসো, সমস্যা নাই তো। পীর তার বউরে নিয়ে যাক, আমরাও খালাস হয়ে যাই, কোনো সমস্যা নাই। আর তোমার বাবার কি হয়েছে? তোমার বাবা যে এত টেনশনে ছিল, হয়েছেটা কি? তো তখন হচ্ছে তোমার মানে হাশেম বলে যে বাবার আসলে কি হয়েছে বাবা আমাকে বলে নাই। বেসিক্যালি বাবা কিছুই বলে নাই, কিন্তু তাহেরার পরিচয়টা হচ্ছে এখন এই বহিপীর হচ্ছে জানতে চাচ্ছে। তো পরে হচ্ছে এখন খোদেজা বলে তুমি পরিচয় বলে দাও। এখন হাশেম বলতেছে যে না মা, আমি হচ্ছে তাহেরার পরিচয়টা জানতে মানে জানাতে দিতে হচ্ছে চাই না। মানে আমি তাহেরার পরিচয়টা হচ্ছে জানতে দিব না বহিপীরকে। তো বহিপীরকে যখন হচ্ছে জানতে দিতে মানা করে আমাদের হাশেম, তখন খোদেজা বলে এটা কোনোভাবেই সম্ভব না, তুমি এখনই গিয়ে হচ্ছে বহিপীরকে বলে দাও। হাশেম বলে যে মা, লাগলে হচ্ছে উনাকে আমি বিয়ে করে মানে তাহেরাকে আমি বিয়ে করে হলেও হচ্ছে মুক্ত করব, তাকে মানে সেভ করব, তাকে বাঁচাবো। তো তখন হচ্ছে খোদেজা বলে আসলে তুমি এগুলা কি বলতেছো? তুমি তারে বাঁচাবা মানে? সে একজন পীরের ওয়াইফ, তুমি কিভাবে তাকে বিয়ে করবা? তখন হচ্ছে তোমার মানে খোদেজাকে হচ্ছে হাশেম বলে যে সে তো রাজি হয় নাই মা,
মানে তাকে হচ্ছে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, সে তো বিয়ে রাজি হয় নাই, তো তাকে হচ্ছে জোর করে যদি কবুল বলায় বিয়ে হয়, তার যদি বিয়েতে মত না থাকে তাহলে তো সেই বিয়ে জায়েজ হবে না। এটা হচ্ছে তোমার খোদেজাকে বলে, কে বলে? তোমার হাশেম বলে। তো এরকম ঘটনার মাঝখানে তাহেরা হচ্ছে এই জায়গাতে বলে যে না, আমি হচ্ছে মানে যাব না, আমার পরিচয়টা প্লিজ বললেন না। খোদেজা সুন্দর মতো দরজাটা খুলে দরজার সামনে দাঁড়ায় বহিপীরকে বলে যে পীর সাহেব, আপনার স্ত্রী আমাদের সাথে আছে। বহিপীর তখন বলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যেটা আমার জানার ছিল এটা আমি জেনে গেলাম, এখন আমি আমার বিবিকে নিয়ে চলে যাব। তাহেরা তখন হচ্ছে একদম পাথরের মতো বসে পড়ে যে আরে কি হইলো এটা, বুঝতে পারছো? তো এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা পার্ট, মানে প্রথম অঙ্কের কাহিনীটা হচ্ছে শেষ হয়। চলো আমরা হচ্ছে এখন বাকি পার্টটাতে হচ্ছে চলে যাই। তো এরপরে আসলে হচ্ছে আমরা দেখব যে আবারও হাতেম আলী, কে আমাদের হাতেম আলী, ঠিক আছে, এবং আমাদের বহিপীরের মধ্যে একটা কথোপকথন, কে? বহিপীরের মধ্যে একটা কথোপকথন, ঠিক আছে। তো এই যে হাতেম আলী এবং বহিপীর, এই দুজন হচ্ছে আবার নিজেদের ব্যাপারগুলো নিয়ে হচ্ছে কথা বলা শুরু করে। তো হাতেম আলী বলছিল যে ভাই আসলে বন্ধু ভাবছিলাম হচ্ছে তাও আমাকে টাকাটা ধার দিবে, মানে সে তো আমার দিন শেষে বন্ধুই, তার কাছে আমি গেলাম, তার কাছে টাকা নাই, কিন্তু আমি তাও হচ্ছে ভাবছিলাম যে যেহেতু বাল্যকালের বন্ধু, সে হচ্ছে আমাকে টাকাটা ধার দেওয়ার জন্য হচ্ছে আসবে, এখন সে আর আসলো না। তার মানে হচ্ছে আমি ভাই মনে হয় আমার জমিদারিটা আর হচ্ছে টিকায় রাখতে পারলাম না। আজকেই হচ্ছে আমার জমিদারির শেষ রাত, কালকে হচ্ছে আমার জমিদারি হচ্ছে সান্ধ্য আইনে উঠবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে বহিপীর তাকে সান্ত্বনা দিল যে ভাই দেখেন আসলে রিজিকের মালিক তো আল্লাহ, তো আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কি করে রাখছে সেটা বলা যায় না, তো আপনি হচ্ছে একটু ধৈর্য ধারণ করেন। তো তারপর বহিপীর নিজের দুঃখ বলল যে দেখেন আপনি হয়তো ভাবতে পারেন যে আমি একটা মেয়েকে বিয়ে করছি, তাকে নিয়ে হচ্ছে আমার এত সিরিয়াসনেস কেন। দেখেন একদিনের বউয়ের প্রতি যে দায়িত্ব, মানে একদিনের স্ত্রীর প্রতি যে দায়িত্ব, 10 বছরের স্ত্রীর প্রতি হচ্ছে সেম দায়িত্ব, এটা হচ্ছে বহিপীর বলে হচ্ছে হাতেম আলীকে। তো আমার যে স্ত্রী, তাকে হচ্ছে আমি মানে চাই, নিজের কাছে চাই, কারণ হচ্ছে সে ছোটবেলা থেকে এতিম, তার হচ্ছে মা নাই, তার সৎমা হচ্ছে তার টেক কেয়ার করেছে, তার বাবা হয়তো দায়িত্ব পালনের জন্য হচ্ছে মেয়ের টেক কেয়ার করেছে, বাট হচ্ছে আসলে যে স্নেহ মমতাটা হচ্ছে পরিবার থেকে পাওয়া দরকার, আমার ওয়াইফ কিন্তু সেই জিনিসটা পায় নাই। তো আমার ইচ্ছাটা হচ্ছে আমার ওয়াইফকে আমি হচ্ছে সেই কেয়ারটা দিব, বা আমি আমার ওয়াইফকে হচ্ছে সেই ভালোবাসাটা দিব এবং সেই যত্নটা দিব যেটা হচ্ছে বাল্যকাল থেকে আমার ওয়াইফ হচ্ছে পায় নাই। তো এখন এই জিনিসগুলো হচ্ছে তাদের মধ্যে ডিসকাস হয়। তো এখন তারপরে যে কাহিনীটা আমরা দেখবো হচ্ছে হাশেম কামরার মধ্যে, সেই জায়গায় হচ্ছে তোমার তাহেরা আছে, সেই জায়গায় খোদেজা আছে, তারা কথাবার্তা বলতেছে। তো এখন হাশেম বলতেছে যে আসলে বহিপীর এখন খুব চালাকির সাথে হচ্ছে কাজকর্ম করতেছে, কিরকম? কারণ বিড়ালের থাবার নিচে, মানে বিড়ালের হাতের নিচে যখন হচ্ছে ইঁদুর থাকে, বা বিড়ালের থাবার নিচে যখন ইঁদুর থাকে, তখন কিন্তু বিড়াল জানে যে ইঁদুরটা তার কন্ট্রোলে আছে, সে কিন্তু সাথে সাথে ইঁদুরটাকে মেরে ফেলে না, তার হচ্ছে ওই অবস্থাটা ভাল লাগে, সে জানে এভরিথিং ইজ আন্ডার মাই কন্ট্রোল। তো মানে বহিপীরের অবস্থাটা হচ্ছে এখন অনেকটা এরকম। তো এখন হচ্ছে বহিপীর মনে করো যে শেষ পর্যন্ত তোমার সিদ্ধান্ত নিল যে হচ্ছে এই জায়গাতে যদি মনে করো যে সমস্যা হয়, তাহলে সে হয়তো মনে করো যে পুলিশ ডাকতে পারে। তো এখন আমাদের তাহেরা চিন্তা করে যে যদি হচ্ছে পুলিশ ডাকা হয়, বা হচ্ছে তাহেরার বাবাকে হচ্ছে যদি নিয়ে আসা হয়, তাহলে হচ্ছে তাহেরা নদীতে ঝাঁপ দিয়ে মারা যাবে, এটা হচ্ছে অলরেডি আমরা দেখছি, তাই না? তো তাহেরা কিন্তু এটা বলছে। তো এখন তারপরে বহিপীর হাশেমকে ডেকে বলে যে আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে আমার বিবি সাহেবকে বলেন যে আমি হচ্ছে ইয়ে করব, তার সাথে হচ্ছে কথা বলতে চাই। তো বিবি সাহেবের সাথে কথা বলার জন্য হচ্ছে সে একটা অনুমতি প্রার্থনা করে, তারপর হচ্ছে আমাদের বহিপীর ওই কামরা বা রুমের দরজার সামনে গিয়ে বসে, তারপর বিবি সাহেবের সাথে কথা বলে যে বিবি সাহেব আপনার সাথে তো আমার বিয়ে হয়েছে, তো এখন হচ্ছে জিনিসটা আপনার মধ্যে আমার আর দূরত্ব রাখাটা উচিত হবে না, তো চলেন হচ্ছে আপনি আমার সাথে চলেন, আমরা একসাথে চলে যাই। তো তখন তাহেরা বলল যে এই বিয়েতে হচ্ছে আমার মত নাই। তো তখন তাহেরাকে হচ্ছে তোমার মানে বহিপীর বলল যে আপনার বাবা মা তো মত দিয়েছে, মানে আপনার বাবা তো মত দিয়েছে, তাহলেই হচ্ছে তো আপনার বিয়েটা তো হয়ে যায়। তো তখন তাহেরা বলল আমার বাপ মত দিলে কি হবে, আমি তো মত দেই না, আমি কি কোরবানির মানে বকরি নাকি যে আমাকে যেভাবে পারে যেমনি ইচ্ছা পারে সে মানে আমার বাবা মা ইউজ করবে তাদের ইচ্ছা মতো? না, আমি হচ্ছে এটা মানি না। ওকে, আপনি যদি মনে করেন পুলিশ ডাকেন বা আমার বাবাকে ডাকেন, তাহলে আমি হচ্ছে নদীতে ঝাঁপ দিয়ে হচ্ছে মরবো। তো তখন হচ্ছে একদম মনে করো বহিপীরের মাথা গরম হয়ে যায়, তখন হকিকুল্লাহকে বলে যে হকিকুল্লাহ অনেক হয়েছে আর না, পুলিশ ডাকো, ঠিক আছে,
এর সাথে অনেক কথা বলেছি, আর এর সাথে কথা বলে হচ্ছে সময় নষ্ট করা যাবে না। রাগান্বিত হয়ে বলে যে তুমি পুলিশ ডাকো। তো তখনই হচ্ছে আমাদের তাহেরা কিন্তু গিয়ে ওই যে তোমার বজরার যে হচ্ছে কামরার যে জানালা, সেটা দিয়ে হচ্ছে বাইরে পানিতে ঝাঁপ দিতে নেয়। আর খোদেজা গিয়ে হচ্ছে একদম কোমর ধরে হচ্ছে বসে তাহেরার, যাতে সে ঝাঁপ না দিতে পারে। আর একদম হচ্ছে আমাদের যে হচ্ছে হাশেম, সে হচ্ছে তাহেরার হাত ধরে একদম হ্যাচকা টান দিয়ে, ঠিক আছে, একদম টান দিয়ে ভিতরে নিয়ে আসে। ওকে, যারা হচ্ছে মনে করো যে দেখবা আত্মহত্যা করতে যে অনেক রিলে দেখবা যে ছাদে থেকে পড়ে যেতে নিতেছে, আর ফায়ার সার্ভিস এসে হচ্ছে তাদেরকে ধরে টান দিয়ে ভিতরে ঢুকায় দিচ্ছে। কারণ তাদের কাছ থেকে মানে সময় নিলেই সমস্যা, সময় নিলে হচ্ছে তাদেরকে কনভিন্স করতে হবে, কনভিন্স করার টাইম নেই, জাস্ট টেনে ভিতরে নিয়ে আসো। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে। তো তারপরে হচ্ছে তাকে নিয়ে আসা হলো, এবং বহিপীর বলল যে আরে হাশেম, হাশেম মিয়া, আপনি আমার বউকে কেন ধরতেছেন? ঠিক আছে, এটা তো আমার বউ। হাশেম বলে আরে মিয়া, না ধইরা তাকে টান দিব কেন, সে তো মরে যেত এখন। তখন গিয়ে হচ্ছে বহিপীরের মাথা একটু ঠান্ডা হয়, ঠিক আছে। হকিকুল্লাহকে বলে, কি হকিকুল্লাহ, তুমি পুলিশ কেন ডাকো নাই? হকিকুল্লাহ বলল যে আমি ভাবছিলাম যে হয়তো আপনি রাগের মাথায় বলছেন, তাই হচ্ছে আমি পুলিশ ডাকতে যাই নাই, ঠিক আছে। তখন আবার বহিপীর বলে আচ্ছা ঠিক আছে যাও, মানে না ডেকে ভালোই করছো। ওকে, পুলিশ ডাকাডাকি দরকার নাই, এগুলা হচ্ছে মনে করো আমাদের নিজেদের ব্যাপার, আমরা হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে। তো এখন ওই জায়গায় একটা কাহিনী হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন হাতেম আলী মনে করলো যে আসলে সত্যি কথাটা তার পরিবারের মানুষকে হচ্ছে বলা উচিত। তো তার যে আসলে জমিদারি চলে যাচ্ছে, সে যে আসলে ডাক্তার দেখাতে বা চিকিৎসা করার জন্য হচ্ছে শহরে যাচ্ছে না, সেই জিনিসটা হচ্ছে তার সন্তান এবং তার স্ত্রীকে গিয়ে বলল। এবং তারা হচ্ছে একদম মনে করো যে টেনশনে পড়ে গেল, একদম মনে করো যে হাশেমের মাথায় একদম টেনশন পড়ে গেল যে ব্যাপারটা হচ্ছে কি কি হলো, ঠিক আছে। আর তখন হচ্ছে বহিপীর বলল যে ইয়াকে, তোমার তাহেরাকে, যে বিবি আচ্ছা চলেন আমরা চলে যাই, তাদের এখন পারিবারিক সমস্যা হচ্ছে, তারা এখন একটা টেনশনে পড়ে গেছে, তো তাদের কাঁধের উপরে বা তাদের মাথার উপরে বোঝা হয়ে থাকার কিন্তু আমাদের দরকার নাই, চলেন হচ্ছে আমরা চলে যাই, ঠিক আছে। তো মানে বহিপীর খালি হচ্ছে তোমার সুযোগে আছে, মানে কখন হচ্ছে তাহেরাকে নিয়ে সে হচ্ছে চলে যেতে পারবে, তার স্ত্রীকে নিয়ে হচ্ছে কখন চলে যেতে পারবে। ওকে, তো তখনও হচ্ছে আসলে জিনিসটা কাজে লাগলো না। তো তারপরে রাত যত বাড়তে থাকলো, তখন বহিপীরের মাথায় নতুন একটা আইডিয়া আসলো, এবং সে তোমার হাতেম আলীকে বলল যে মানে জমিদার সাহেব, আপনার জমিদারিটা আসলে যাবে না, ঠিক আছে। আপনার তো টাকাই সমস্যা, আমি টাকার ব্যবস্থা করব, টাকাটা আমি দিব। তখন হাতেম আলী অবাক হয়ে যায় যে আচ্ছা টাকা আপনি দিবেন, মানে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। বলছে যে আপনার তো আসলে টাকাটা হলেই হয়, আমার শহরে হচ্ছে অনেক মুরিদ আছে, তাদের কাছে যদি আমি টাকা ধার চাই, আমি হচ্ছে টাকা পাবো, এবং আমি কর্জ হিসেবে বা ধার হিসেবে টাকাটা আপনাকে দিব, তাহলে হচ্ছে আপনার জমিদারিও বাঁচবে, আপনার মান সম্মানও নষ্ট হবে না, কিন্তু একটা শর্ত আছে। তখন হাতেম আলী জিজ্ঞেস করে যে পীর সাহেব কি শর্ত? তখন হাতেম আলীকে পীর সাহেব বলে যে যে আমার স্ত্রীকে আমার সাথে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যদি আপনি সেইটা আমার স্ত্রীকে রাজি করাতে পারেন, তাহলে সেই শর্তে আমি আপনাকে টাকাটা দিব। এখন আপনি যান, আমার স্ত্রী যে হচ্ছে তাহেরা বিবি, তাকে গিয়ে এই কথাটা বলেন। তো হাতেম আলী কি করবে, তার জমিদারি তো বাঁচাতে হবে, সে গিয়ে মেয়েটাকে বলল যে দেখেন এমন এমন শর্ত, এমন এমন শর্ত হলে টাকাটা হচ্ছে হাতেম আলীকে বহিপীর দিবে। তো খদিজা বলল সমস্যা কি, দিয়ে দেন। হাশেম ওই জায়গায় কিছু বলার নাই, কারণ তার বাবার অবস্থা সে দেখতেছে। সে তার বাবার অবস্থা শুনে আসলে কেঁদে দিছিল, যখন জানলো যে হচ্ছে মানে হাতেম আলী এতদিন আসলে অসুস্থ ছিল না, সে আসলে টেনশনে ছিল তার জমিদারি নিয়ে, কিভাবে হচ্ছে মানে হাশেমকে একটা ছাপাখানা কিনে দিবে সেটা নিয়ে হচ্ছে টেনশনে ছিল, টাকার ব্যবস্থা ছিল না। এই যে তার বাবার উপর দিয়ে যে কি পরিমাণ মেন্টাল প্রেশার গেছে, এই প্রেশারটা নিয়ে যখন হচ্ছে হাশেম ভাবছে, তখন তার চোখ দিয়ে পানি চলে আসছে। এখন তার বাবা তো সবার আগে, বাবার কথাও তো ভাবতে হবে, তার বাবার মানে জিনিসটাই সবার আগে দেখতে হবে। তো সে তার বাবার কথা ভেবে একদম চুপ হয়ে গেল, এবং কিছুই বলতে পারলো না। ঠিক আছে, বলছে অনেক কিছু, কিন্তু আসলে তার বলার ছিল না কিছু। তখন তাহেরা বলল আচ্ছা ঠিক আছে, কিছু তো করার নাই, আপনারা বলে দেন আমি রাজি, আমি তার সাথে যাব। হ্যাঁ, তাতে হচ্ছে আপনার জমিদারি বাঁচবে, আপনারা আমার প্রতি দয়া করছেন, আপনারা তো ভালো মানুষ, আপনাদের জন্য আমি এতটুকু করতে পারি। কিন্তু জিনিসটা না, মানে আমাদের হাতেম আলী কিন্তু এত লোভী না, এত সুবিধাবাদী না, তার মনের মধ্যে তার মনে করো যে নৈতিকতা এটা বাড়তেছিল, যে জমিদারি আমার, টাকা নিব আমি, তার সাথে এই মেয়েটার কি সম্পর্ক, এই মেয়েটার তো জীবন একটা স্বাধীনতা আছে, সে কেন আমার জন্য বাধ্য হবে? তো বলল যে আপনি তো বাধ্য না, তাহেরাকে বলল যে আপনি তো এটার জন্য বাধ্য না, এই শর্ত পালন আপনি বাধ্য না, কারণ জমিদারি তো আমার, বাঁচাইতে হবে আমার, আপনি তো বাধ্য না। তাহেরা তাও বললো যে না আমার সমস্যা নাই, আপনি মনে করেন যে ব্যবস্থা করেন তাহলেই হবে। তো পরে আবার মনে করো যে তাও হচ্ছে আমাদের হাতেম আলী রাজি হচ্ছে না, বলতেছে আপনি কি তাও খুশি হবেন, আপনি অসুখী হবেন না তো? তাহেরা বলল যে আপনার এটা ভাবতে হবে না, আমি অসুখী হব না, আমি খুশি হব।
মানে দিন শেষে আমাদের হাতেম আলী তার জমিদারি বাঁচানোর জন্য হলো এই জিনিসটা রাজি হতে পারতেছিল না, ঠিক আছে। তারপর হাতেম আলী কামরা থেকে বেরোইলো, বেরোয়ার পর বহিপীরে বললো যে বহিপীর আপনার স্ত্রী হচ্ছে রাজি হয়েছে। কি হয়েছে? আপনার স্ত্রী রাজি হয়েছে আপনার সাথে যেতে, ঠিক আছে, কিন্তু আমি টাকা তার বিনিময়ে হচ্ছে টাকা নিব না। বলতেছে আপনার স্ত্রী আপনার সাথে যেতে রাজি হয়েছে, কিন্তু তার বিনিময়ে আমি আপনার কাছ থেকে যে টাকাটা আপনি আমাকে দিতে চেয়েছেন সেটা আমি নিব না, ঠিক আছে। আপনি টাকা আমাকে দিতে হবে না, আপনার স্ত্রী আপনার সাথে যেতে চাইলে যাক, বাট সেটার মানে বিনিময়ে বদলে আমি আপনার কাছ থেকে কিচ্ছু নিব না। তো তখন হচ্ছে বহিপীর বলে যে বাদ দেন, রাখেন। আপনারা কি মনে করছেন আপনারাই ভালো মানুষ, আমি পশু পাখি? ঠিক আছে, আপনার কোনো শর্ত পূরণ করতে হবে না, ঠিক আছে। আমি নিঃশর্তে আপনাকে টাকা দিব। আপনার আমার কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য কোনো শর্ত পূরণ করতে হবে না, এবং আপনি না নিতে চাইলেও আমি এখন আপনাকে টাকা ধার দিব। তখন হাতেম আলী আসলে অবাক হয়ে গেল যে ব্যাপারটা কি হইলো, ঠিক আছে। তো তখন আসলে আমাদের গল্পের একদম ক্লাইম্যাক্স, মানে আমাদের যে হচ্ছে নাটক, সেই নাটকের ক্লাইম্যাক্সে পৌঁছালো। ওকে, একদম শেষ পর্যায়ে। এখন কি হবে? এখন এক পর্যায়ে এই যে এরকম একটা অবস্থা, মানে হাতেম আলী বলতেছে আপনার বিবি যাবে, আমি টাকা নিব না। বহিপীর বলতেছে আমার বিবি আসুক বা না আসুক আপনারা টাকা নেওয়াই লাগবে, আপনারা যেহেতু আমি প্রমিস করছি আপনারা কোনো শর্ত ছাড়া হচ্ছে আমি টাকা দিব, ঠিক আছে। এই অবস্থায় তাহেরা আর হাশেম আর খোদেজা এদিক দিয়ে মনে করো যে কনফিউজড। তো হুট করে হাশেম বলে তাহেরাকে যে চলেন আমার সাথে চলেন, ঠিক আছে। তাহেরাকে ধরে বলে আমার সাথে চলেন, আপনাকে আমি মুক্তি দিব, আপনাকে আমি বাঁচাবো, ঠিক আছে, এখনই আমার সাথে চলেন। ওকে। তো তার আগে হচ্ছে আবার একবার কিন্তু হাশেম বলছে তাহেরাকে বিয়ে করার কথা। ওকে, তখন হচ্ছে মনে করো তাহেরা কিন্তু বলছিল খোদেজাকে যে আপনার ছেলে তো হুজুকে বলতেছে আপনার ছেলে আসলে শিওর না, পরে তো আপনার ছেলের আমাকে ভাল লাগবে না। তো খোদেজা আবার বলছে যে আসলে আমার ছেলে তোমারে বিয়ে করার কথা বলে তুমি রাজি হবে না, আজব তো, এটা তো হওয়া উচিত না। তো তখন আবার মনে করো যে এটা ফানি কাহিনী এগুলো, তখন আবার মনে করো যে তাহেরা বলতেছে যে আরে আপনি বললেন আমি পীরের স্ত্রী, এখন আবার আপনার ছেলেকে বিয়ে করতে রাজি হইতেছে না দেখে আপনি রাগ করতেছেন। তখন আবার খোদেজা বলে আমরা তোমার জন্য এত কিছু করলাম, তোমার মধ্যে কোনো কৃতজ্ঞতা নাই, আমার ছেলে যদি তোমাকে বিয়ে করতে চায় তুমি বিয়ে করবে না। এইসব কথাবার্তা ছিল। তো লাস্টে গিয়ে একদম কনফার্ম, ঠিক আছে। তো তখন হচ্ছে আমাদের হাশেম বলছিল যে হয়তো এটা আমার ভুল হইতে পারে, এটা আমার হচ্ছে আমি তাড়াহুড়া করে করতেছি, কিন্তু আমি এখন এটাই চাই, আমি আপনাকে বাঁচাবো। সেই চিন্তাটা হচ্ছে সে একদম শেষ মুহূর্তে ধরে রাখছে। সে তোমার মনে করো যে তাহেরাকে ধরছে, ধরে বলছে চলেন আমার সাথে, ঠিক আছে, আমরা হচ্ছে আমি আপনাকে বাঁচাবো, আমি আপনাকে সেভ করব। তাহেরা হচ্ছে বলতেছে কোথায় যাব, এরকম করতে করতে মানে আমাদের হাশেম প্রেমিক পুরুষের মতো তাহেরাকে ধরে টেনে নিয়ে হচ্ছে চলে গেল, ভেগে গেল। খোদেজা হচ্ছে মানে তাদেরকে আটকাতে গেল, ঠিক আছে, মানে খোদেজা আটকাতে গেল, হাতেম আলী আটকাতে গেল। হাতেম আলী যখন আটকাতে গেল তখন বহিপীর হাতেম আলীর হাত ধরে ফেললো, হাত ধরে ফেলে বলল যে থামেন, আটকানোর দরকার নাই, ঠিক আছে। খোদেজাকে চোখের ইশারায় বলল যে ধৈর্য ধরেন, ঠিক আছে, ধৈর্য ধরেন। লাস্টে গিয়ে কথাটা এরকম হইলো যে তারা তো আর খারাপ কিছু করতে যাচ্ছে না, তারা একটা নতুন মানে জীবনের পথে যাচ্ছে, নতুন সূচনার দিকে যাচ্ছে, ঠিক আছে। আপনারা ধৈর্য ধরেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঠিক আছে, তারা যা করতেছে করুক, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে ঠান্ডা থাকেন, আপনার জমিদারি বাঁচতেছে, ঠিক আছে। আর আপনার ছেলে একটা মেয়েকে নিয়ে, তার পছন্দের মেয়েকে নিয়েই হচ্ছে তার ভবিষ্যতের উদ্দেশ্যে রওনা হয়েছে, তো টেনশনের কোনো কারণ নাই। এই জায়গাতে এসে হচ্ছে সুন্দর মতো আমাদের নাটকটা শেষ হয়। তাহলে নাটকে বুঝলাম কি? নাটকে মনে করো যে যেরকম হচ্ছে তোমার একটা কুসংস্কারের ব্যাপার আছে, পীরের প্রতি অন্ধবিশ্বাস, সেরকম হচ্ছে একটা স্বাধীন চেতা মেয়ের কথা আছে, যেই মেয়েটা হচ্ছে নিজের জীবনের স্বাধীনতার জন্য অনেক বড় কিছু করতে রাজি, যেটা আমাদের বর্তমান সমাজের মেয়েদেরকে অনুপ্রাণিত করে, ঠিক আছে। একজন প্রেমিক পুরুষের কথা আছে হাশেম, যে আসলে শেষ পর্যন্ত লজিক্যালি চিন্তা করলে তো এই কাজটা করার কথা না, সে লজিক ছাড়া মানে ইনস্ট্যান্টলি তার মাথায় যেটা আসছে সেটা করছে, সেই কাজটা করছে, এবং সে মেয়েটাকে পছন্দ হয়েছে বিধায় তাকে নিয়ে চলে গেছে। এখানে আমরা আমাদের হাশেমের কাহিনী দেখলাম, খোদেজা যে কিনা হচ্ছে একজন ধর্মভীরু মহিলা এবং পীরকে বিশ্বাস করে, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখছি। এছাড়াও তার মধ্যে মায়া মহব্বতের একটা ব্যাপার ছিল, না হলে তো সে আর তাহেরাকে হচ্ছে এরকম একটা জায়গা থেকে তুলে নিত না, তাই না? তুলে নিত না, আর কখনো হচ্ছে তাকে সেফও করতো না, বুঝতে পারছো? তারপরে আছে হচ্ছে আমাদের হাতেম আলী। হাতেম আলী হচ্ছে একজন বিপদগ্রস্ত জমিদার, ঠিক আছে, যার অবস্থা হচ্ছে আমরা দেখছি যে যে হচ্ছে মানে টাকার অভাবে তার জমিদারি তার হাতছাড়া হয়ে যেতে নিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত বহিপীর তাকে হেল্প করে। তো এই নাটকটার এন্ডিং খুবই সুন্দর। বহিপীরও হচ্ছে লাস্টে বিচক্ষণতার পরিচয় দেয়, ঠিক আছে, ম্যাচিউরিটির পরিচয় দেয়, ঠিক আছে, সচেতনতার পরিচয় দেয়, বুদ্ধিমত্তার পরিচয় দেয় বহিপীর। শেষ পর্যন্ত আমাদের হাতেম আলীর যেই জমিদারি, সেই জমিদারিও বেঁচে যায়,
ঠিক আছে, এবং হাতেম আলীর মর্যাদা বেঁচে যায়, সম্মান বেঁচে যায়, এবং দিন শেষে তাহেরা এবং হাশেম একে অপরকে খুঁজে পায় এবং তাদের ভালোবাসা শুরু হয়। তো এই গেল হচ্ছে আমাদের বহিপীর নাটক। আমি বিশ্বাস করি জিনিসটা যতটুকু সামারাইজ করে তোমাদেরকে বলা যায় ততটুকু সামারাইজ করে তোমাদেরকে বলছি। তো এই নাটকটা হচ্ছে তোমরা মনে করো যে এসএসসি পরীক্ষার জন্য যাদের পড়ার সময় নেই তারা এইটুক শুনে সুন্দর মতো, আমি লিখি নাই তেমন কিছু দেখাই না, আমি জাস্ট বলছি গল্পটা শুনবা, শোনার পর সুন্দর মতো হচ্ছে তোমরা লিখতে পারবা, মানে অ্যাটলিস্ট তোমাদের সৃজনশীল পরীক্ষাটা মানে সৃজনশীলে তোমরা হচ্ছে ঠিক মতো অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এমসিকিউর জন্য তোমাদেরকে কিন্তু অন্য জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসটা যেহেতু এমনি অনেক বড় হয়ে যায় তাই হচ্ছে আর এমসিকিউ আনিনি, শুধুমাত্র হচ্ছে আমরা আজকে আমাদের যে হচ্ছে তোমার নাটকটা, এই নাটকটা নিয়ে হচ্ছে আলোচনা করেছি। তো বেস্ট অফ লাক তোমাদেরকে, দেখা হবে অন্য কোনো সময় ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।